আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রথমে আমরা শুকরিয়া জানাবো যে আমরা আজও সুস্থ থেকে তোমাদের সাথে একসাথে ক্লাসে আমরা একত্রিত হতে পারছি। তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই নিশ্চয়ই পড়াশোনা করছো, সিলেবাস নিশ্চয়ই তোমাদের শেষ আশা করি। আজকে আমি গতদিন তোমাদেরকে পড়িয়েছিলাম জনসংখ্যা যে চ্যাপ্টারটা, পার্ট 1 এবং 2। আজকে আমরা পড়াবো পার্ট 3। হ্যাঁ, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর। সবাই লিখো, চ্যাপ্টারের নাম হচ্ছে জনসংখ্যা। এখানে লিখো সবাই জনসংখ্যা, ঠিক আছে? জনসংখ্যা লিখো। আর হচ্ছে পার্ট 3 লিখো। পার্ট 3 লিখবা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর। ঠিক আছে, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর, এই কথাটার অর্থ কি আমরা জানি? এটা জনসংখ্যা আবার জনসম্পদ কিভাবে হয়। যেমন দেখো, জাপানের দিকে যদি আমরা তাকাই, চীনের ক্ষেত্রে যদি আমরা তাকাই চীনের দিকে, তাহলে আমরা দেখব আমাদের দেশের জনসংখ্যাগুলোই কিন্তু জনসম্পদ না, তো ওই দেশের জনসংখ্যাগুলো এক একজন এক একটা সম্পদ। ওখানে 140 কোটি জনসংখ্যা থাকার সত্ত্বেও ওই দেশটা অনেক বেশি উন্নত। কেন? যেমন আমি একজন জনসংখ্যা, ধরো আমি একজন মানুষ, আমি যদি পড়াশোনা করে একটা ভালো দক্ষতা অর্জন করে সমাজের জন্য, দেশের জন্য, পরিবারের জন্য আর্থিকভাবে সাহায্য করতে পারি, তাহলে আমি একজন সম্পদে পরিণত হব। আর একজন মানুষ যদি তার পড়াশোনায় না থাকে, শিক্ষা না থাকে, কোনো দক্ষতা, কোনো কাজের ক্ষেত্রে দক্ষতা না থাকে, সে সমাজকে কিছু দিতে পারবে না, তার পরিবারকে কিছু দিতে পারবে না, তাহলে সে কখনো জনসম্পদ হতে পারবে না। তাহলে সে সমাজের জন্য বোঝা। আর জনসংখ্যাগুলো যদি এক একজন দক্ষতায়, হ্যাঁ, কাজে কর্মে, শিক্ষায়, দীক্ষায় সব দিকে পরিপূর্ণ থাকে, তাহলে সে জনসম্পদ হয়ে যায়। তাহলে আমরা আজ বইয়ের ক্ষেত্রে দেখি, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে অন্যতম শর্ত হলো দক্ষ জনশক্তি। ওই জনশক্তিটা দক্ষ হইতে হবে। যেমন দক্ষ জনশক্তির মাধ্যমে মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা সম্ভব। আমাদের মূলধন কম থাকতে পারে, এখানে মূলধন মানে অর্থ। মূলধন মানে কি? অর্থ। আমাদের কিছু প্রাকৃতিক ও মানব সম্পদ রয়েছে। আমরা কিভাবে আমাদের এই বৃহৎ জনসম্পদকে কাজে লাগাতে পারি? প্রথমত, তুলনামূলক দক্ষ জনসম্পদ রপ্তানির মাধ্যমে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ আছে। দক্ষ জনসম্পদ দ্বারা আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা কিন্তু আয় করতে পারবো। যেমন দেখো, চিংড়ি যে প্রজেক্ট, ওখানে যদি লোকজনের দক্ষতা থাকে কিভাবে প্রজেক্টে মাছ চিংড়ি আমরা চাষ করব, ওই চিংড়ি কিভাবে আমরা বিদেশে, হ্যাঁ, কোন প্রক্রিয়াজাত করে বিদেশে আমরা সেটা পাঠাতে পারবো, এবং যত ভালোভাবে সেটা আমরা উৎপাদন করে বাইরের দেশে পাঠাতে পারবো, তত আমাদের ভালো একটা কি হবে, বৈদেশিক মুদ্রা অর্জন হবে। যেমন এখানে পাট দিয়ে অনেক কিছু তৈরি হয়, পাট দিয়ে। তারপর হচ্ছে তোমার চামড়া, এগুলোর উপর যারা দক্ষতা অর্জন করেছে ওরা প্রচুর বৈদেশিক মুদ্রা কি করে, আয় করতে পারে। যেমন
আমাদের দেশের নকশিকাঁথা, আমাদের যে লোকশিল্প যেগুলো আছে এগুলোর উপর লোকজন যে যারা দক্ষতা অর্জন করেছে, বিদেশে কিন্তু এগুলো প্রচুর কি অর্থ উপার্জন করা যায়, বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। বিদেশে কর্মরত আছে আমাদের দেশের নানান পেশার মানুষ, তাদের উপার্জিত অর্থ পরিবারের আর্থিক চাহিদা পূরণ করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। আমাদের দেশের প্রচুর মানুষ কিন্তু বিশ্বের অনেক জায়গায় আছে। আমেরিকাতে, লন্ডন, তারপর মিডল ইস্টের বিভিন্ন যে দেশগুলো রয়েছে, সৌদি আরব, দুবাই, ওমান, এরকম আরও অনেক দেশ আছে, ফ্রান্স, জাপান। না, আমাদের দেশের লোকজন ওখান থেকে যে রেমিটেন্সগুলো পাঠাচ্ছে, এটা আমাদের পরিবারেরও লাভ হচ্ছে, সমাজেরও লাভ, দেশের উন্নয়ন হচ্ছে। ঠিক আছে, আমাদের শিক্ষার মান উন্নত করা যাতে আমাদের জনসম্পদ দক্ষ মানব সম্পদে পরিণত হতে পারে। আমাদের শিক্ষার মানটা উন্নত করতে হবে যাতে আমাদের দেশের জনসম্পদগুলো দক্ষ, জনসংখ্যাগুলো দক্ষ জনসম্পদে পরিণত হয়। সরকারি সহায়তায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করে এই শ্রমিকদের দক্ষ শ্রম শক্তিতে রূপান্তরিত করতে হবে। সরকারি যে সহায়তা রয়েছে বিভিন্ন শ্রমিকদের প্রশিক্ষণের ক্ষেত্রে, এসব প্রশিক্ষণগুলো যদি বাড়ানো যায়, হ্যাঁ, শ্রমিকরা যদি এগুলোতে প্রশিক্ষণ নেয় ঠিক মতো, তাহলে আমাদের কি হবে, আমাদের দেশের জনসংখ্যাগুলো কি হয়ে যাবে, দক্ষ জনসম্পদে পরিণত হবে। তৃতীয়ত, কারিগরি প্রশিক্ষণ ক্ষেত্রে, কারিগরি যে প্রশিক্ষণ আছে, বিভিন্ন কাজের প্রশিক্ষণ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কি হয়, কাজের প্রশিক্ষণ দেওয়া হয়। হ্যাঁ, কাজের যাতে তারা নতুন কোনো শিল্পের বিকাশে সহায়তা করতে পারে, যেমন যন্ত্রপাতির শিল্প। কারিগরি যে প্রশিক্ষণ কেন্দ্র আছে ওখানে আরও নতুন নতুন অনেকগুলো প্রশিক্ষণ কিন্তু দেওয়া হয় যাতে তারা নতুন করে, হ্যাঁ, শিল্পের বিকাশ ঘটাতে পারে। তাই তাহলে আমরা এখন জানতে পারলাম যে জনসংখ্যা কিন্তু জনসম্পদে যদি রূপান্তরিত করা যায়, তাহলে একটি দেশের জনসংখ্যা কখনো একটি দেশের জন্য ভয়ঙ্কর বা সমস্যা সৃষ্টি করবে না, বরং দেশের জন্য উন্নয়ন বয়ে আনবে। যেমন আমাদের দেশের জনসংখ্যা মাত্র কত, 18 কোটি বা 17 কোটি, কিন্তু চীনের যে জনসংখ্যা 140 কোটি, তাহলে সে দেশ কেন এত বেশি উন্নত? কারণ সেখানে এক একজন জনসংখ্যা এক একটি জনসম্পদ। আমাদের দেশের জনসংখ্যাগুলো জনসম্পদ নয় বলে আমাদের দেশের এত সমস্যা, অর্থনৈতিকভাবে আমরা এত বেশি উন্নত নয়। তাহলে দেখা যায় যে জনসংখ্যা যদি জনসম্পদ হতে পারে, তাহলে ওই দেশ অবশ্যই আর্থিকভাবে, তারপর হ্যাঁ, তোমার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সব ক্ষেত্রে তারা, প্রশাসনিক সব ক্ষেত্রে তারা, হ্যাঁ, উন্নয়নের শিখরে থাকবে। তাহলে আমাদের জনসংখ্যাগুলোকে আমাদেরকে কি করতে হবে, জনসম্পদে পরিণত করতে হবে। শিক্ষা, প্রশিক্ষণ, দক্ষতা, বিভিন্ন সব কিছু তাদের, হ্যাঁ, যে কারিগরি প্রশিক্ষণ, সকল প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষতা অর্জন করে গড়ে তুলতে হবে। তারপর এখানে আছে জনসংখ্যার সমস্যার সমাধান। একটি দেশের জনসংখ্যা যখন সমস্যা হয়ে যায়, বিস্ফোরণ ঘটে, তাহলে সেটা নিশ্চয়ই সমাধান তো আছে। সমাধানটা কিভাবে আমরা করব? এই অধ্যায়ে উল্লেখিত জনসংখ্যার সমাধানে আমরা যেসব সম্মিলিত কৌশল অবলম্বন করা প্রয়োজন সেগুলো হলো খাদ্য। খাদ্যের উৎপাদন আমাদেরকে বাড়াতে হবে। আগের চেয়ে খাদ্যের উৎপাদন আমাদের আরও দ্বিগুণ করে বাড়িয়ে দিতে হবে, কারণ জনসংখ্যা বাড়ার সাথে সাথে জনসংখ্যার খাদ্যের উৎপাদন যদি ওভাবে না বাড়ে, তাহলে জনসংখ্যার খাদ্যের জন্য অভাব দেখা দিবে। তাহলে আমাদের দেশের খাদ্যাভাব দেখা দিলে জনগণ অনেক বেশি সমস্যার সম্মুখীন হয়ে পড়বে। তা আমাদের খাদ্যে কি করতে হবে, উন্নয়ন ঘটাতে হবে, খাদ্যের উৎপাদনটা আমাদের বাড়াতে হবে। যেমন আগের চেয়ে অনেক বেশি তোমার জমিতে, হ্যাঁ, চাষের উৎপাদন বাড়িয়ে দিতে হবে, আরও বেশি জমিতে চাষ করতে হবে। ওখানে তোমার আরও সার, বীজ যা লাগে এগুলা দিয়ে আরও বেশি তোমার খাদ্য উৎপাদন করতে হবে।
তারপর হচ্ছে বাসস্থান। গৃহ নির্মাণের সরকারি বেসরকারি পর্যায়ে বিনিয়োগ বাড়াতে হবে। সরকার এবং বেসরকারি পর্যায়ে আমাদের বাসস্থানের সুযোগ সুবিধা আরও বাড়াতে হবে। দেখা যায় যে আমাদের দেশে এখনো ফুটপাত, রাস্তা, হ্যাঁ, রাস্তাঘাটে, পাহাড়ের উপরে, গহীন জঙ্গলের ভিতরে মানুষ বাসস্থানের অভাবে চলে যাচ্ছে। মানুষ এখনো গৃহহারা, অনেকে নদী ভাঙ্গনের কারণে গৃহহারা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে গৃহহারা, হ্যাঁ, তারপর জনসংখ্যা বেশি হওয়ার ফলেও অনেকে গৃহহারা। কারণ জনসংখ্যা বেশি হলে আগে যেখানে 10 জন আমরা একটা স্থানে একটা ঘরে থাকতে পারতো, সেখানে যখন 20 জন হয়ে যায়, 30 জন হয়ে যায়, স্বাভাবিকভাবে সেখানে একটা ঘরে থাকা সম্ভব নয়। তাই অনেকে এরকম গৃহহারা হয়ে রাস্তা রাস্তায় ঘুরছে, গৃহের সমস্যা দেখা দিয়েছে। তাই আমাদের বাসস্থান বাড়াতে হবে। পরিবেশ পরিবেশ দূষণ রোধ করতে হবে যাতে মানুষের জীবনযাপনের মান বৃদ্ধি পায়। জনসংখ্যা বেড়ে গেলে কিন্তু পরিবেশের উপর বিশাল একটা প্রভাব পড়ে। যেমন চারিদিকে তোমার জনসংখ্যার ফলে, হ্যাঁ, ময়লা আবর্জনা, মানুষের যে, হ্যাঁ, নিঃশ্বাস, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া, ইত্যাদি ইত্যাদি আরও অনেক সমস্যা থাকে। এই সমস্যাগুলো আমাদের সমাধান করতে হবে। হ্যাঁ, দূষণটা রোধ করতে হবে। যেমন কলকারখানায়, ফ্যাক্টরি, মানুষের যে কালো ধোঁয়া, গাড়ি বেড়ে গেছে জনসংখ্যা বাড়ার সাথে সাথে, এগুলো আমাদের রোধ করতে হবে। তাহলে আমাদের লোকজনের জীবনযাত্রার মান কি হবে? বাড়বে। জীবনযাত্রার মান কি হবে? উন্নত হবে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে স্বাস্থ্য, রোগ প্রতিরোধ, বিভিন্ন, হ্যাঁ, টিকা, স্বাস্থ্যসেবা প্রদানের সরকারি সহায়তা বাড়াতে হবে। আমাদের জনসংখ্যা যখন বেড়ে যায়, মানুষের অনেক বেশি রোগ চারিদিকে ছড়িয়ে পড়ে, সেজন্য আমাদের রোগ প্রতিরোধের যে টিকাটা, হ্যাঁ, সেই সেবা আমাদের লোকজনকে সরকারিভাবে সে সেবাটা আমাদের বাড়াতে হবে। টিকা ও স্বাস্থ্য সেবা প্রদান করে সরকারকে সহায়তা করতে হবে। এতে মানুষের কর্মদক্ষতা বৃদ্ধি পায়। মানুষ যখন রোগে সুখে, পুষ্টিকর খাদ্যের অভাবে, হ্যাঁ, কষ্টে, স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ হয়ে যায়, তখন লোকসংখ্যা কিন্তু কাজকর্ম করতে পারবে না, জনগণ কাজ করতে পারবে না। জনগণ কাজ করতে না পারলে সমাজের, দেশের কোনো দিক দিয়ে আর্থিকভাবে তারা সাহায্য করতে পারবে না। সেজন্য আমাদেরকে জনগণকে আমাদের রোগের ক্ষেত্রে, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অনেক বেশি সচেতন হয়ে সরকারের তাদের স্বাস্থ্যসেবা দিতে হবে। এতে দেশের আর্থিক উন্নয়নে, যেমন আমাদের যে ফসল উৎপাদনে, তারপর হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে খাদ্য উৎপাদনে, দেশের আর্থিকভাবে, দেশের আর্থসামাজিক অবকাঠামোর ক্ষেত্রে অনেক লোকজন অনেকভাবে সেবা দিয়ে যাচ্ছে। তাদের স্বাস্থ্য প্রথমে ঠিক রাখতে হবে। শিক্ষা, শতভাগ সাক্ষরতার হার নিশ্চিত করতে হবে। শিক্ষার মান বৃদ্ধির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের দেশের পূর্ব শর্ত হচ্ছে লোকজনকে শিক্ষা দিতে হবে, শিক্ষার হার বাড়াতে হবে, শিক্ষার মান বাড়াতে হবে। তবে একটি দেশের জনসংখ্যা কখনো সমস্যা হবে না, সেটা অবশ্যই জনসম্পদে পরিণত হবে, এটা সমাধান হয়ে যাবে। দক্ষতার যে উন্নয়ন, দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য কারিগরি শিক্ষার উন্নয়ন করতে হবে। দক্ষ জনশক্তি, একটি দেশের 16-17 কোটি মানুষ ধরো, ওখানে যদি প্রত্যেকে দক্ষতার সাথে নিজের কাজকর্ম পরিচালনা করে দেশের উন্নয়ন ঘটায়, তাহলে অবশ্যই কি হবে? সে দেশ কখনো অর্থনৈতিকভাবে কখনো আর দুর্বল থাকবে না, সে অর্থনৈতিকভাবে সবসময় সবল থাকবে। এই জন্য একটি দক্ষ জনশক্তি হচ্ছে একটি দেশের উন্নয়নের পূর্বশর্ত। দক্ষ জনশক্তিকে, হ্যাঁ, অবশ্যই জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। দক্ষতার যে উন্নয়ন, দক্ষ জনশক্তি
গড়ে তোলার জন্য কারিগরি শিক্ষার উন্নয়ন করতে হবে। দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য আমাদের কারিগরি শিক্ষার, ভোকেশনাল, যেটা আমাদের নতুন স্কুল, অনেক 97 কি কোন সালে যেন একটা স্কুল খুলেছে কারিগরি শিক্ষার, ওখানে ছাত্রছাত্রীর পরিমাণ বাড়াতে হবে। সরকারি সহায়তা বা বেসরকারি সহায়তা যেভাবে হোক কারিগরি শিক্ষার প্রশিক্ষণ সবাইকে বাধ্যতামূলক করতে হবে। ওখানে মানে ছাত্রছাত্রীর পরিমাণ বাড়িয়ে কারিগরি শিক্ষার মাধ্যমে প্রশিক্ষণ দিতে হবে। তাহলে আমাদের জনসংখ্যাগুলো আর কি থাকবে না, জনসংখ্যাগুলো আর বোঝা থাকবে না, জনসম্পদে পরিণত হবে। বাণিজ্যিক যে ভারসাম্য, আমদানির তুলনায় রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে হবে। আমাদের দেশে যখন কোনো কিছুর অভাব দেখা দেয়, খাদ্য অভাব দেখা দেয়, তখন আমরা এটা আমদানি করব। আমদানি বেশি না করে আমাদের দেশের খাদ্যের উৎপাদনটা বাড়াতে হবে। আর আমরা রপ্তানিটা যাতে আমরা বাড়াতে পারি, যাতে বৈদেশিক মুদ্রাটা আমরা অর্জন করতে পারি। এই জন্য আমাদের কিভাবে কোন কোন ক্ষেত্রে আমরা রপ্তানিটা বাড়াবো, আমাদের সেটা সবসময় ওইটার উপর দক্ষতা অর্জন করতে হবে, রপ্তানি বাড়াতে হবে। ঠিক আছে, আমরা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার পরে আমরা এতক্ষণ পড়লাম কিন্তু পার্ট 4। আমরা এখন একটু লিখব পার্ট 4। পার্ট 4-এ কি আছে? জনসংখ্যাকে সমস্যার সমাধান। জনসংখ্যা সমস্যার সমাধান। আমরা জনসংখ্যা যে আমাদের দেশের সমস্যা, সেটার সমাধান কি কি করলে সমাধান হয়ে যাবে, আর্থিকভাবে আমাদের দেশের উন্নয়ন ঘটবে, তাহলে সেগুলো আমরা একটু নিচে লিখব। যেমন আমাদের খাদ্যের উৎপাদন বাড়াতে হবে, খাদ্যের দিকে আমাদের নজর দিতে হবে। নাম্বার 2, বাসস্থান আমরা সবাই লিখছি খাতায়। বাসস্থান, আমাদের এখনো হাজার হাজার লোক কিন্তু গৃহহারা, তাই আমাদের বাসস্থানটা নিশ্চিত করতে হবে। বাসস্থান নিশ্চিত করে এই সমস্যার সমাধান করা সম্ভব। তারপর হচ্ছে পরিবেশ। আমাদের দেশের পরিবেশ জনসংখ্যা বাড়ার সাথে সাথে অনেক বেশি কি হয়ে গেছে, প্রতিকূল প্রভাব পড়ছে আমাদের উপরে, বৈরী প্রভাব পড়ছে। তাই জনসংখ্যার পরিবেশটা আমাদের ঠিক রাখতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের সুন্দর পরিবেশে যদি আমাদের শিশুরা বেড়ে উঠতে না পারে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা অনেক বিশাল একটা সমস্যার সৃষ্টি হবে। তাই আমাদের পরিবেশটাকে সুন্দর রাখতে হবে, দূষণমুক্ত রাখতে হবে। তাহলে এটা কি হবে? পরিবেশ। আমাদের পরিবেশটা কি করতে হবে? সুন্দর রাখতে হবে। তারপর হচ্ছে স্বাস্থ্য আমাদের রোগ প্রতিরোধের বিভিন্ন যে টিকা, স্বাস্থ্য সেবা প্রদানে সরকারি সহায়তা বাড়াতে হবে এবং এতে মানুষের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। একটি দেশের জনসংখ্যার যদি স্বাস্থ্যই ভালো না থাকে, স্বাস্থ্যই যদি তার ঠিক না থাকে, তাহলে সে কখনোই দেশের উন্নয়নের কাজে নিজেকে নিয়োজিত করতে পারবে না। তো কখনো সে নিজের পরিবারের জন্য কিছু করতে পারবে না, সমাজের জন্য পারবে না, দেশের জন্য পারবে না। তাই একজন জনসংখ্যার আগে স্বাস্থ্যটা নিশ্চিত করতে হবে। 5, দক্ষতার উন্নয়ন। আমাদের জনসংখ্যাকে দক্ষ করে তুলে দেশের উন্নয়নের জন্য যে তারকে কাজে নিয়োজিত করার দায়িত্ব আমাদের সবার। তাই দক্ষতার উন্নয়ন ঘটাতে হবে। বিভিন্নভাবে দক্ষতার সাথে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, এতে দেশের উন্নয়ন সম্ভব আর জনসংখ্যার কোনো সমস্যা আমাদের আর থাকবে না। 6,
যেমন কারিগরি যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, কারিগরি শিক্ষার মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীর পরিমাণ বাড়াতে হবে, তাদেরকে কারিগরি প্রশিক্ষণ দিতে হবে। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দেশে বিভিন্ন অর্থনৈতিক যে অর্থনৈতিক সমস্যাগুলো আছে এগুলো সমাধান করা খুব দ্রুত সম্ভব। তাই কারিগরি প্রশিক্ষণটা তাদের বাড়াতে হবে। 6 হচ্ছে বাণিজ্যিক ভারসাম্য। যেমন আমাদের আমদানি করব সে চিন্তাটা আমাদের মাথায় না রেখে আমাদের দেশে যেগুলো আমরা আমদানি করি সেগুলোর পরিমাণ, আমাদের উৎপাদনটা বাড়াতে হবে। আর আমাদের রপ্তানির দিকে খেয়াল রাখতে হবে যাতে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে আমাদের কি করতে পারি, দেশের উন্নয়ন ঘটাতে পারি। তাই বাণিজ্যিক ভারসাম্যটা আমাদের সবার খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীরা, আজকে আমরা পড়লাম পার্ট 3 এবং 4 জনসংখ্যার। তাহলে তোমাদের একটা প্রশ্ন লিখো, আমরা কিভাবে আমাদের রপ্তানি বৃদ্ধিতে মানব সম্পদকে ব্যবহার করতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা এখন লিখতে হবে না, তোমরা সবাই একটা প্রশ্ন লিখবে। শ্রমশক্তি রপ্তানি মৌলিক শিক্ষা। আচ্ছা, জনসংখ্যাকে কিভাবে জনসম্পদে পরিণত করা যায়, জাস্ট এটা অ্যাসাইনমেন্ট আকারে তোমরা লিখে আনবে। জনসংখ্যাকে কিভাবে জনসম্পদের মাধ্যমে পরিণত করা যায়, জনসম্পদে পরিণত করা যায়। জনসংখ্যাকে কিভাবে জনসম্পদে পরিণত করা যায়, আমি লিখে দিচ্ছি। জনসংখ্যাকে কিভাবে জনসম্পদে পরিণত করা যায়। ঠিক আছে, তোমাদের তাহলে জনসংখ্যাকে কিভাবে জনসম্পদে পরিণত করা যায় আজকের দিনে তোমাদের এটাই পড়া। তোমরা আশা করি সবাই সুস্থ থেকে কোভিড-19 প্রতিরোধে সবাই সচেতন থাকবে, ঘন ঘন হাত ধুবে, তোমরা সবসময় মুখে হাত দিবে না। হ্যাঁ, তোমরা সবসময় তো শোনো রুমাল দিয়ে হাসি কাশি আসলে, আর সবসময় একটু গরম পানিটা খাবে এখন যেহেতু শীতকাল। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাঁ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।